রুদ্রর কানে কথাগুলো পৌঁছালেও আগ্রহ দিল না হিয়ার কথাতে। সোজা হিয়াকে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে নিজের ফ্ল্যাটে এসে হিয়া দেখতে পেল জেসিকে। রুদ্র জেসিকে দেখে বলে, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কথা আছে। হিয়া হা হয়ে আছে। জেসি আর রুদ্র একসাথে থাকে, এখন আবার এই রাতের বেলা জেসিকে বাইরে যেতে বলে তার সাথে একা ঘরে কথা বলতে চায়। জেসির পেটের দিকে তাকিয়ে হিয়া আরও অবাক হয়। একদম স্লিম হয়ে আছে। জেসি মাথা নাড়িয়ে চলে যায়। রুদ্রর মুখে ঘাম লেগে আছে। হাত মুঠ করে শার্টের হাতা দিয়ে মুখ মুছে নেয়। তারপর হিয়ার দিকে তাকিয়ে বলে, এখান থেকে পালানোর চেষ্টা করবি না। যতদিন আমি না তোকে মুক্ত করে এই করে থাকবি, বের হবি তো বিপদে পড়বি। আপনার কথায় চলবো আমি? আপনি আবার কোন উদ্দেশ্যে আসছেন? যে উদ্দেশ্যে থাকি না কেন, তোকে আমার করেই ছাড়বো। স্বপ্ন দেখতে থাকুন, বাস্তব হবে না। আমি মন্ত্রীর বোন হই, আমাকে ফাঁদে ফেলা এত সহজ না। আসছে আমার মন্ত্রীর বোন হতে। আমার পজিশন তোর বাইরে থেকে কম কিছু না। কোন জায়গার মিনিস্টার আপনি? এতদিন বাবার টাকায় খেয়ে দে, এখন হয়তো শ্বশুরের টাকায় চলে, আবার বেশি দাপট দেখাতে থাকে। এই অপমান করবি না, একদম চুপ। করবো না চুপ? কি করবেন আপনি? রুদ্র এবার এগিয়ে আসে হিয়ার কাছে। হিয়ার মুখের সামনে নিজের মুখ নিয়ে স্লো ভয়েসে বলে, বেশি কথা বলিস আজকাল। চুপ না করলে কিন্তু টুকুস করে চুমু দিয়ে চুপ করিয়ে দেবো। হিয়া নাকে কাপড় দিল, নাক মুখ ছিটকে বলে, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ। রুদ্র ভাই। রুদ্র দুষ্টু হেসে বলে, মুখ ধুয়ে আসলে চুমু খেতে দিবি? ছি, কি বাজে লোক আপনি! বউকে বাইরে রেখে অন্য মেয়ের সাথে এসব বলতে লজ্জা করছে না? রুদ্র গলা ঘুরিয়ে দেখলো বাইরের দিকে, তারপর হিয়ার দিকে তাকিয়ে বলে, আসলেই তো, আমার এত সুন্দর বউকে আমি বাইরে রেখে তোর সাথে কি করছি? ধুর, আমাকে এখন যেতে হবে। থাক তুই, কোনো দুষ্টমি করবি না, ফলাফল খারাপ হবে। বলেই বের হয় রুদ্র। দরজা পিছন থেকে লাগিয়ে দিয়ে যায়। বের হতে হতে রুদ্র কল করে সোনালীকে। সোনালী রিসিভ করতেই রুদ্র বলে, হিয়া পাখি এখন আমার কাছেই বন্দি, তুমি এখন তোমার কাজ সফল করতে পারো। সোনালী শয়তানি হাসি দিয়ে বলে, এই তো সাব্বাস, মায়া খুঁজতে থাকবে হিয়াকে। ও মনে করবে আমি কিডন্যাপ করিয়েছি, কিন্তু হিয়া তো থাকবে তোর কাছে। এবার এই হিয়াকে নিয়েই ব্ল্যাকমেল করেই আমি মায়া আর রাজ্যের থেকে সবকিছু আলাদা করব। শাহানা পারভিনের কাছে এসে দাঁড়ালো মায়া ও রাজ। মায়া এসে শাহানা পারভিনের হাত ধরে বলে, তোমার তোমার শাহমীর বাবাকে দেখো মা, আমার মন্ত্রী মশাই এসছে, আমরা একসাথে আজ তোমার সামনে এসছি, কিছু বলবে না? বলেই মায়া দেখতে থাকে শাহানা পারভিনকে। রাজ এসে শাহানা পারভিনের হাত ধরে বলে, আড়ালে আবডালে তোমাকে অনেক দেখেছি ছোট মা। মায়াবতীর ইচ্ছাতে আমি আসিনি সামনে। এছাড়া আমি আর মায়াবতী একসাথে থাকলে ওরা বুঝে যেত যে আমি আর মায়াবতী একই উদ্দেশ্যে সামিল আছি। এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, একসাথে মিলে আমরা সুখে জীবন কাটাবো। কথাগুলো পিছন থেকে বলে ওঠে আদ্র। মায়া ও রাজ একসাথে পিছনে ঘুরে দেখতে পায় আদ্র ও শিয়াকে। শিয়া এসে জড়িয়ে ধরে রাজকে, বলে, তোমরা আমাকে আগে কেন বলনি যে তোমরা এক হয়ে আছো? শিয়ার মাথায় হাত বুলিয়ে রাজ বলে, তার কারণ আমাদের পেছনে স্পাই লাগানো আছে। আমরা খুব সাবধানে এক এক করে শত্রুদের দমন করছি বোন, বিশেষ করে কাকিয়া। তার আশেপাশে তো আমাদের বুঝে শুনে চলতে হবে। আর আমি জানি আমার বোন তার ভালোবাসার মানুষের কাছে সুরক্ষিত আছে। শিয়া অবাক হয়ে যায়, সাথে সাথে একটু লজ্জা পায়। মাথা নিচু করতেই মায়া এসে জড়িয়ে ধরে শিয়াকে। রাজ বলে ওঠে, বুঝলে ভাই, লজ্জাই নারীর ভূষণ। আমাদের এই লজ্জা পাওয়া নারী দেখেই জীবন পার করতে হবে। বউ ভালোবাসলেও লজ্জাতে 10 হাত দূরে থাকবে। বড় হয়ে আমাদেরকেই বউয়ের আঁচল ধরে বউ বউ করা লাগবে। আদ্র হেসে দেয়। মায়া চোখ বড় বড় করে বলে ওঠে, মুখে লাগাম দিন মন্ত্রী মশাই। মাথা নাড়িয়ে সম্মতি দেয় রাজ। মায়ের দিকে তাকিয়ে বলে, তাহলে আমাদের এখন যাওয়া যাক, সকালে তো নতুন নাটক শুরু করতে হবে। বলেই মায়াকে নিয়ে চলে যায় রাজ। শিয়া আর আদ্র শাহানা পারভিনের কাছে থাকে। বাইরে বের হওয়ার সময় হুডি পরে নেয় মায়া। মুখ ঢেকে রাখা তার। মায়া এসে ড্রাইভিং সিটে বসতেই রাজ তার পাশে বসে। গ্লাস দিয়ে পিছনে থাকা লোকেদের দেখে, শালার শত্রুরা পেছনে থেকে লাভ কি? সেই তো বউ নিয়ে এনজয় করছি। বলদগুলো বুঝতেও পারছে না যে মন্ত্রী তার বউ নিয়ে ভালোবাসার সাগরে পাড়ি জমাচ্ছে। আচ্ছা বউ, চলো একটু ভালোবাসায় ডুব দিই এই গাড়িতে।
পেছনে স্পাই দেয়া লোকগুলো ভাববে আমি ড্রাইভারের সাথে ব্যস্ত আছি। যেখানে সেখানে রোম্যান্স চলে আসে আপনার, হ্যাঁ? কিছুটা বিরক্ত হয়েই বলে ওঠে মায়া। রাজ এবার টুকুস করে চুমু দেয় মায়ের গালে, তারপর বলে, যেখানে সেখানে বউ নিয়ে রোমান্টিক হওয়ার মাঝে যে আলাদা ভালোবাসা মায়াবতী, ও তুমি বুঝবে না। মায়া ড্রাইভ করতে থাকে। রাজ একবার পিছন থেকে দেখছে তো আবার মায়ের গালে কিছুক্ষণ পর পর চুমু দিচ্ছে। মায়া এবার রাগী চোখে তাকায় রাজের দিকে। রাজ বলে ওঠে, এভাবে চোখ বড় করে থাকাবে না তো। বউ ছাড়া 2 দিন পার করেছি, বউকে এবার আমার কাছে চাই, না হলে আমি কিন্তু সন্ন্যাসী হয়ে যাব। লাগামহীন মন্ত্রী মশাই। রক্তবতী আমার মায়াবতী। মায়া হেসে দেয়। গাড়ি এসে থামে রাজের বাংলোর সামনে। লোকগুলো সেখানে এসে গাড়ি থামিয়ে কল করে সবকিছু জানিয়ে দেয় সোনাদিকে। মূলত তারা মায়াকে রাজের ড্রাইভার ভেবেছে। বাংলোর ভিতরে আসতেই পিয়াস ও মৌ এসে দাঁড়ায় ওদের সামনে। মৌ এসে জড়িয়ে ধরে মায়াকে। মুখে সোফায় বসিয়ে দিয়ে মায়া বলে, এভাবে চিন্তা করবি না আমাকে নিয়ে। বাবুর আর তোর জন্য রিস্ক আছে তো বোন। তুমি যে কখন কি করো এতে চিন্তা হবে না। আরে চিন্তা নেই, আমি তো আছি আমার মায়াবতীর কাছে। এই জন্যই তো একটু শান্তিতে আছি। মায়া এবার মৌকে 1 গ্লাস পানি দিয়ে মৌয়ের পাশে বসে। মৌ পানি নিল। মায়া বলে, মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ডক্টর আদ্র বলেছে মা এখন 70% ওকে। মৌ খুশি হয়ে বলে, তার মানে পুচকু আর মা একসাথে আনন্দ করবে। আমার অনেক ভালো লাগছে আপু। হ্যাঁ, মা সুস্থ হলেই আমি পুরো পরিবার মিলে ওই লকার থেকে ফর্মুলা নিয়ে পাবলিক করে দিব। কৃষি কাজে এখন উন্নত মানের ফসল উৎপন্ন হবে আর আমাদের বংশীয় ব্যবসা নতুন রূপে দাদুর স্বপ্নের মতো করে গড়ে উঠবে। আচ্ছা তাহলে চলো এবার ঘুমাবে। সারাত তো ম্যামকে দেখার জন্য অপেক্ষা করছো। মায়া এবার মৌকে তাড়াহুড়ো দিয়ে বলে, তাড়াতাড়ি যা বোন, ঘুম না হলে তো পুচকুর সমস্যা হবে। মায়ের কথায় আলতো হেসে ঘুমাতে যায় মৌ। ওরা ঘরের দরজা লাগাতেই রাজ এসে মায়াকে কোলে নেয়। মায়া অবাক হয়ে বলে, কি করছো তুমি? বউকে মন ভরে ভালোবাসবো আজ। বাইরে শত্রু, ভেতরে স্বামী স্ত্রী। ডেঞ্জার মোমেন্টে মন্ত্রীর ভালোবাসা। তোমার কথাই শুধু প্রেম ভালোবাসা। বউ ছাড়া যে পুরুষ দূরে থাকে সেই বোঝে ভিটামিন বউ শরীর ও মনের জন্য কতটা উপকার। বলেই মায়াকে নিয়ে ঘরে আসে রাজ। মায়াকে বিছানায় শুয়ে দিয়ে রাজ বলে, তো বউ রেডি তো বাথরুম বিলাসের জন্য? মায়ার মুখে কোনো কথা নেই। রাজ বলার সুযোগ দিল না। সে তার মতো ব্যস্ত তার মায়াবতীকে ভালোবাসতে। সকালবেলা মায়া ও রাজ ঘুমে বিভোর। ঠিক তখনই মায়ার ফোনে কল আসে। তারেক করেছে ফোন। ফোনের রিংটোন বাজতেই মায়া ও রাজ একসাথে চোখ মেলে। রাজ কিছুটা বিরক্তির সাথে বলে, বেটা বউ নিয়ে কি সুখে থাকতে পারে না? আমার বুকে রাত বিরাতে কল দেয়। রাজের মাথায় আলতো মেরে মায়া উঠে বসে। তারেকের কল রিসিভ করতেই তারেক বলে, আশ্রমে আজ নজর পড়েছে। আমার শাশুড়ির গ্যাংদের ইনফরমেশন মোতাবেক আজ বিকালে ওরা আশ্রমে বাবুর্চি সেজে আসবে। আজকের আশ্রমের অনুষ্ঠান হবে। আশ্রমের 35 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান। মায়ের নানু আর মা মিলে আশ্রম করেছিল। মায়ের প্রতি বছর এই আশ্রমে অনুষ্ঠান করে। তারেকের কথা শুনে মায়া বলে, আমাদের আসল বাবুর্চিদের একটি করে চিহ্ন জানিয়ে দাও, যেটা আমি প্রশ্ন করলে জানতে পারবো। আর হ্যাঁ, ডেকোরেটর হিসেবে আমাদের গার্ড রেখে দিও। বাকিটা আমি আর মন্ত্রী মশাই দেখে নিব। ওকে ম্যাম, বাই। বলেই কল কাটে তারেক। রাজ মায়ার এক বাহু ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে, আরেকবার ঘুম দিয়ে বাথরুম বিলাস করে তারপর যাই, এখনো অনেক দেরি আছে অনুষ্ঠানের। রাজবাদে সবাই মিলে উপস্থিত হয় আশ্রমে। মায়া আসতেই বাচ্চাগুলো এসে জড়িয়ে ধরে। মায়া ও রাজ পরিবার নিয়ে প্রায়ই এখানে আসে, তাই তো বাচ্চাগুলোর সাথে এখন তারা অনেক মিশুকও হয়েছে। সবাইকে চকলেট দিয়ে মায়া যায় গাড়ির দিকে। গাড়ি থেকে আস্তে আস্তে মৌকে নামিয়ে নিয়ে আসে। পিয়াস নিজেই মৌকে সাহায্য করতে চায়, কিন্তু মায়া যতক্ষণ থাকে পিয়াস যেন মায়ার আশেপাশেই আসতে পারে না। বোনকে যত রকম সাহায্য লাগে মায়া নিজে থেকেই করতে ভালোবাসে। নিজের ডান হাত মায়ার হাতের সাথে দিয়ে ধীরে ধীরে ফুলে ওঠা পেটে নিয়ে হাঁটছে মৌ। বাচ্চারা অবাক নয়নে চেয়ে আছে সেদিকে। চট্টগ্রাম থেকে সেই ছোট্ট হাসিকে আনা হয়েছে। মায়া এনেছে তাকে। হাসির মধ্যে নিজের ছেলেবেলা খুঁজে পায়। তাই হাসি এসে মৌয়ের দিকে হাত ইশারা করে বলে, এই আন্টিটার পেটে কি হয়েছে?
মায়া মিষ্টি হেসে উত্তর দেয়। এখানে একটি ছোট বাবু আছে, তাই এভাবে বড় হয়ে আছে। হাসি যেন না বুঝেও অনেক কিছু বুঝে গেল। খুব খুশি হলো খুব। মৌয়ের এক পাশে এসে মৌকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে ধরে নিয়ে যাব। অজ্ঞতা মায়া ও ছোট্ট হাসি মিলে ভিতরে নিয়ে যায় মৌকে। একটি চেয়ারে বসিয়ে দিয়ে চারপাশে দেখতে থাকে মায়া। দূরে একটি নির্দিষ্ট জায়গায় রান্না চলছে, সেখানে লোকদের দিকে তাকিয়ে দেখতে থাকে মায়া। বাবুর্চিরা সবাই মিলে তাকিয়ে থাকে মায়ার দিকে। তাদের কোনো রিয়াকশন না দেখে মায়া বুঝে যায় এরা সোনালির লোক। আশ্রম কর্মীর হাত পা কাঁপছে। মায়া ওনার দিকে তাকাতেই উনি ইশারা করে উপরের দিকে। সেকেন্ড ফ্লোরে একটি কিচেন আছে, ওখানে মায়ের বাবুর্চিরা রান্না করতে ব্যস্ত। মায়া ভিলেনি হেসে দেখতে থাকে বাকি লোকেদের। এর মধ্যেই আশ্রমে উপস্থিত হয় মিলি ও তারিক। মিলিকে এখানে মায়া আনতে বলেছে। মিলি এসে জড়িয়ে ধরে মায়াকে, তারপর মৌয়ের পাশে বসে আড্ডা দিতে থাকে মৌ ও মিলি। তারিক এসে মায়াকে বলে, রাজ স্যার আসবে, তাকে নিয়ে শুধু একটু সময় নেবে বলছে। মায়া বলে ওঠে, এখানের আবহাওয়া ভালো নেই তারেক, যখন তখন হামলা পড়বে। বাচ্চাগুলোকে আগলে রাখার দায়িত্ব তোমার আর পিয়াসের। অন্য দিকটা আমি দেখছি, শুধু একবার তাদের আসার অপেক্ষা। ওকে ম্যাম। হাসির মৃত্যুর জন্য সবাই মিলে মোনাজাত করতে থাকে। মায়ার ইচ্ছা এটা, ছোট বাচ্চাদের থেকে দোয়া পেলে হাসি রুহু একটু শান্তি পাবে। নিজের ছেলের থেকে তো সুখ পেল না, অন্তত মায়া আর বাকি বাচ্চাদের থেকে মৃত্যুর পর দোয়া পেয়ে রুহুর শান্তি পাক। মোনাজাত শেষ করতেই মায়ার চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা পানি। মনে পড়ে যায় পুরনো স্মৃতি। হাসি তাকে কত যত্ন করে আগলে রাখত। আজ মিহির লোভে পড়ে অমনটা না করলে হাসি তাদের সাথে থাক। মায়ের জীবনে হাসি কোনো অংশে কম না। মুখে দু হাত দিয়ে মোনাজাত শেষ করতেই শো শো করে আশ্রমের ভিতরে আসে 3টি গাড়ি। মায়ের কানে এসে পৌঁছায় সেই গাড়ির শব্দ। গরমের উত্তাপে এখন মাটিগুলো শুকিয়ে থাকে, চারপাশে ধুলাবালি ভরে আছে। গাড়ি আসার সাথে সাথে ধুলাগুলো উঠতে থাকে। আশ্রমের দারোয়ানদের চোখে মুখে ধুলাবালি ভরে যায়, চোখ মুখ ডলতে থাকে তারা। গাড়ির শব্দে মুখে রহস্যের হাসি ফুটিয়ে তোলে মায়া। কানে থাকা ব্লুটুথের মাধ্যমে বলে, ওরা এসছে তারিক, মৌ আর মিলিকে বাচ্চাদের মধ্যে রেখে তুমি ওদের আগলে রাখো, আমি দেখছি এই জায়গাটা। একটু ঘাবড়ে যায় তারেক। রাজ নেই এখানে, এখনো আসেনি। মায়া একা কিভাবে কি করবে, তাই তারেক বলে, ম্যাম একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? শত্রু দমনের জন্য সেরা দিন। এখানে এদের এন্ড করে আমি আমার দাদুর স্বপ্ন পূরণ করতে চাই। তুমি চিন্তা করো না, কিছু হবে না। আমার মন্ত্রী মশাই আছে আমার সাথে। তারেক এবার কোনো প্রতি উত্তর না করে মিলি ও মৌকে বাচ্চাদের মধ্যে রেখে গার্ডদের দিয়ে চারপাশ ঘেরাও করে রাখে একটি ঘরে। মিলি অবাক হয়ে দেখতে থাকে, কিছু বলার সুযোগ পাচ্ছে না সে। তারেক সব কিছু তাড়াহুড়ো করছে। সোনালি ও তার গ্যাং মিলে এগিয়ে আসে মায়ের দিকে। মায়া ঘুরে তাকালো ওদের দিকে, কোনো ভ্রুক্ষেপ নেই মায়ার চোখ মুখে। মিলি অবাক হয়ে বলে। মৌ বিদ্রুপে সুরে বলে, এটাই তো ওনার আসল পরিচয়, দেখতে থাকো কি হয়। সোনালি পিছনের গাড়ি থেকে বেরিয়ে আসে মিস্টার ভিভান ও মিস্টার রাজিয়া। এদেরকে দেখেও ভরকে যায় না মায়া। মায়া একাই দাঁড়িয়ে, দূরে একটি বসে আছে বাচ্চা সহ বাকিরা। মায়ার মুখে দমে যাওয়ার ছাপ দেখতে না পেয়ে সোনালি এবার বিরক্ত। বাবুর্চিরূপী লোকগুলোকে ইশারা করে। সোনালি লোকগুলো দৌড়ে এসে যেই মায়াকে হামলা করবে, অমনি আশ্রমের পিছন থেকে মায়ার লোক এসে ওদের সাথে মারামারি করতে থাকে। এবার যেন ভরকে গেল সোনালি ও বিভান। সোনালির দলের একজন পিছন থেকে যে এসে মায়াকে আঘাত করতে যাবে, অমনি মায়া লাফ দিয়ে ঘুরে উল্টে অ্যাটাক করে লোকটিকে। তারেকের দিকে তাকাতেই তারেক একটি গুলি ছুঁড়ে মারে মায়ার দিকে। মায়া ওটা নিয়ে শ্যুট করে দেয়। আশ্রমের বাচ্চারা ভয় পেয়ে যায়, কাঁপতে থাকে ভয়তে। মায়ার দিকে আরও একজন তেড়ে আসতে নিলে মায়া সেই তাকে হামলা করবে, অমনি মায়ার মাথায় কেউ এসে আঘাত করে। মাথায় হাত দিয়ে নিচে পড়ে যায়। কাঙ্ক্ষিত লোকটির দিকে তাকাতেই দেখতে পায় মালিনীকে। তার হাতে হকি স্টিক। বেডরুপের সুরে বলে, আমাকে এটা দিয়ে মেরেছিলে না, এবার বোঝো কতটা যন্ত্রণায় এই যন্ত্র দিয়ে। বলেই আবারও একটা আঘাত করে মায়ার বাহু বরাবর। দর্শক হয়ে মুখে হাসি ফুটিয়ে দেখছে সোনালি ও বিভান। তারেক আর পিয়াস এবার না পেরে এগিয়ে আসতে নাই। মালিনীর কাছে এসে যেই মালিনীকে হামলা করবে, তখনই মায়া হাত দেখিয়ে ইশারা করে। মালিনী এবার গুলি নিয়ে তাক করে মায়ার মাথায়। মায়াকে যেই শুট করতে যাবে, অমনি পেছন থেকে শিয়া চিল্লিয়ে বলে, এটা তুমি কি করছো মা? তুমি এমনটা করো না, ভাবির ক্ষতি কেন করছো? তুমি যদি মারতে হয় তো মারো ওনাকে। হাতের ইশারায় দেখলো সোনালিকে, কিন্তু সোনালির পাশে বিভান ও রাজিয়াকে দেখে অবাক হয় শিয়া।
শিয়াকে উদ্দেশ্য করে বিভান বলে, কি মামা, বুঝতে পারছো না তো? আসলে আমরা পুরোটাই তো একটা গ্যাং। তোমার মা এই কাজগুলো করতে বাধ্য, যা না হলে আমি আমার কাজ সফল করতে পারবো না। এবার সোনালি বলে ওঠে, ওকে তো মারতেই হবে, কিন্তু একবার পাঁচটা বলে দিতে হবে। তো মায়া, উফ সরি মোহনা, বলে দাও পাঁচওয়ার্ড কি? হো হো করে হেসে দেয় মায়া, রক্তচক্ষু করে সোনালিকে দেখে বলে। শিয়া কিছু বলতে চেয়েও বলতে পারল না। কিছু একটা ভেবে চুপ করে সরে যায় পিয়াসের পিছনে। ফোন নিয়ে আদ্রকে মেসেজ করে দেয়। সোনালি আর বিভান একে অপরের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে তাকায় মায়ার দিকে, বলে ওঠে, তোমাকে খুন না করতে পারি, কিন্তু তোমার জীবনের প্রিয় ব্যক্তিদের তো শেষ করে দিতেই পারি। বলেই সোনালি ইশারা করে রুমে থাকা একটি লোককে। মৌকে নিয়ে বাইরে বের হয়ে আসে সে। মৌয়ের মাথায় গুলি ধরে দাঁড়িয়ে আছে সোনালির লোক। আতকে ওঠে পিয়াস ও মায়া। এই লোককে সোনালি কখনই কবজা করে নেয় এটা বুঝতে পারছে না মায়া। পিয়াস দৌড়ে যাবে মৌকে বাঁচাতে, কিন্তু পিয়াসের পায়ে একটি ছুরি মারে বিভান। ওখানেই ক্ষতসহ বসে পড়ে। হো হো করে হেসে সোনালি বলে ওঠে, বোনের জীবনটা কি শেষ করে দিতে চাও? বাচ্চা সহ বোনকে কি পরপারে পাঠিয়ে দিতে বলো? তুমি তো টাকা পয়সার পরোয়া করো না, তোমার লাগবে ভালোবাসা। তাহলে বাঁচাও তোমার ভালোবাসার মানুষকে। বলে দাও পাঁচওয়ার্ড। এখন থেকে ফর্মুলা পেয়ে মুক্তি পাবে তোমার বোন। ঘৃণার দৃষ্টি দিয়ে সোনালিকে দেখছে মৌ ও মিলি। শিয়া নিজেও তার চোখে বিশ্বাস করতে পারছে না। সব জানলেও তার মামা মামিকে নিয়ে কেউ তাকে কেন বলেনি এটা বুঝতে পারছে না সে। তাহলে সে কি বিভানের কথা মায়া জানতো না? মাথা কাজ করছে না শিয়ার, শুধু মেসেজ দিয়ে রেখেছে আদ্রকে, কিন্তু আদ্রর কোনো রেসপন্স নেই। মৌ তার পেটে হাত দিয়ে বলে, আমি আমার সন্তান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে রাজি, কিন্তু এই মহিলাকে জিততে দেখতে রাজি না আপু। তুমি কিছুতেই বলবে না পাসওয়ার্ড। মৌয়ের চোখের দিকে তাকিয়ে মায়া দেখতে পেল সোনালির প্রতি অঢেল ঘৃণা। মায়ার মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। মায়া যেন দেখতেই পাচ্ছে সোনালির সব কিছু থেকেও নেই। সোনালির দিকে তাকিয়ে মায়া বলে, আমাকে দমন করতে আপনি আপনার কোন জিনিসটাকে হাতিয়ার বানালেন নিজেও জানেন না। যখন জানবেন নিজের পায়ের নিচ থেকে মাটি ভেদ হতে থাকবে। সোনালি একটু অবাক হয়, তার চেয়ে তবে বেশি একটা পাত্তা না দিয়ে বলে, ওহ কামন, এসব ইমোশন মার্কা কথা বলে আমার মাইন্ড ডাইভার্ট করা যাবে না। আমি যেটার জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছি ওটা আমার চাই। রহস্যের হাসি হেসে মায়া বলে, আমি আপনাকে মাইন্ড ডাইভার্ট করছি কিনা এটা একটু ভালো করে দেখে বলুন তো, চিনতে পারেন কিনা কে এই মেয়ে? কার সাথে মিল আছে এই মেয়ের? ঘৃণা লাগছে মৌয়ের সব শুনতে, চিলিয়ে বলে ওঠে, একদম না আফু, ওই মহিলাকে তুমি কিছুই বলবে না। পিয়াস তার পা থেকে ছুরি সরিয়ে নেয়, কিন্তু পা থেকে রক্ত পড়তেই থাকে। মৌয়ের দিকে এগিয়ে যেতে পারছে না। সোনালি এবার ক্ষিপ্ত হয়ে বলে, আমি বুঝছি, ওর কথার জালে আমাদের ভুলাতে থাকবে। বড় আপা, তুমি যাও, ওকে ওই পিয়াসকে শেষ করে দাও। দেখবে মৌ আর বাধা দিবে না, আমাদের কাজ সহজ হয়ে যাবে। সোনালির কথা মতো মালিনী এসে পিয়াসের মাথায় গুলি তাক করে। শিয়া চিল্লিয়ে বলে, মা এমন করো না, মৌ আপু প্রেগনেন্ট, মেয়েটার বাচ্চা বাবা হারা হয়ে যাবে। মালিনী এবার নিজের ঠোঁটের আঙুল দিয়ে শিয়াকে বলে ওঠে, হুশ, একদম কোনো কথা নয়, আমাদের বলে দিলেই তো হয় পাসওয়ার্ড কি। আমরা তো এত কিছু করতামই না, করতে তো হয় এই মেয়েটার জন্য। সব প্ল্যান করে রেখেছিলাম আমরা, ওই বীরকে আনতামই না, কিন্তু না, এই মেয়েটা প্রতিটা পদক্ষেপে আমাদের হারিয়ে দিতে থাকে। তাই তো বীরকে এনেছিলাম। আর বেচারা সাইকো বীর, ওকে মায়াকে পেতে যা যা পদক্ষেপ বলে দেওয়া হতো ও সব পালন করত। এই মেয়েটার ভিতর কি আছে কে জানে, একদম সবে পাগলের মতো লেগে থাকে। মেয়েটিকে পেতে বীর ছিল মরিয়া, সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা, কিন্তু না, তোমার ভাই আর এই মেয়ে মিলে ওখানেই আমাদের হারিয়ে দিল। তিলে তিলে আমরা অসুস্থ বীরের মস্তিষ্কে শুধু মায়ার নামটাই ব্যবহার করতাম। একজন সাইকিয়াট্রিস্ট দিয়ে বীরকে এমনভাবে গড়ে তোলা হয় যে বীর শুধু তার মায়াকে মনে রাখবে, বাকি সব তার কাছে কিচ্ছু না। আমরা ওটাকে সাকসেস হই,
অসুস্থ বীরের শরীরে ড্রাগস দেওয়া হয়। আস্তে আস্তে ড্রাগের ডোজ বৃদ্ধির ফলে বীর আরও বেশি উত্তেজিত হয়ে যায়। বীরের সামনে মায়ার বিয়ের ব্যাপারটা আমরাই তুলি যাতে সে বাংলাদেশে ব্যাক করে। মায়ার পেছনে মরিয়া হয়ে ঘুরবে বীর, এমনকি সেই কাজটা হয়। কিন্তু এই মেয়েটার মন মস্তিষ্ক তো বীরের থেকেও এক ধাপ এগিয়ে। অজান্তেই আমাদের হারিয়ে দিল নিজের কথার বলিতে। ইডিয়েট বীর ভালোবাসা না পেয়ে সুইসাইড করেই নেয়। অবশ্য এছাড়া কি আর উপায় ছিল? তার মন মস্তিষ্ক ধরেই তো আমরা এই মেয়েকে নিয়ে ভরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম বীর আসলে মায়া ও রাজের মধ্যে বিচ্ছেদ হবে। রাজ তো বীরকে খুন করতে মরিয়া হয়েছিল। শুধু গাধাটা সুইসাইড না করলে প্ল্যান ফ্লপ হতো না। যখন ওই প্ল্যান ফলো হয় আমরা হাতিয়ার হিসেবে দেখি মিহিরকে। অবশ্য মিহির নিজ থেকে ধরা দেয় আমাদের কাছে, কারণ ও এই দেশে নামকরা কৃষি বৈজ্ঞানিক হতে চায়। মিহির অ্যাট লিস্ট মায়ার প্রেমে মগ্ন ছিল না। সে তো আমাদের মতোই আরেক লোভী। টাকার গন্ধ পেয়ে সুরসুর করে আমাদের দলে আসে। কিন্তু এখানেও এই মেয়ে আমাদের হারিয়ে দিল। আমরা কোথায় ভাবলাম রাজকে খুন করে এই মেয়ের জেলে যাবে, আমরা সেটাকে হাতিয়ার করে উসুল করে নিব। কিন্তু না, এই মেয়ে এতই চালাক যে চোখের নিমিষে সব বুঝে যায়। তাই তো আজ আমাদের এই রাস্তা দেখতে হয়। সে একটু অবাক হয়ে বলে, সাইকিয়াট্রিস্ট দিয়ে বীর ভাইয়ার ব্রেন ওয়াশ করেছো। মা, তুমি জানো এটা কত বড় অন্যায়? এখন অসুস্থ ব্যক্তিকে এইভাবে মাইন্ড ডাইভার্ট করে খারাপ পথে লেলিয়ে দেওয়াটা একদম উচিত হয়নি। মায়া নিজেও অবাক হয়ে যায় এটা শুনে। হ্যাঁ, বীর তাকে পেতে মারিয়া এমনিতেও, কিন্তু মায়াকে না পেলে নিজেকে শেষ করে দেওয়ার মতো মাথা নষ্ট বীরের ছিল না। তার মানে ওভারড্রাগ আর ট্রিটমেন্ট পেয়েই বীরের মাইন্ড শুধু মায়াকে খুঁজতে থাকে। বাবা হয়ে বিভান নিজে এসব করেছে তার ছেলের সাথে। মায়া বিভানকে উদ্দেশ্য করে বলে, যে ছেলের এমন অবস্থা করে দিতে লজ্জা লাগে না? আবার আমাকে এর জন্যই মারতে চান? বিভান এবার এগিয়ে আসে মায়ের দিকে। একটু কে বলেছে তোমাকে বীরের মতো মৃত্যুর প্রতিশোধ নিতে? আরে বীর তো শুরু থেকেই আমাদের পথে কাটা ছিল। ছেলে আমার হলে কি হবে? হয়েছে তার দাদুর মতো, একদম ইনোসেন্ট। বাংলাদেশে এসে মাফিয়াগিরি করবে, একদম অনেস্ট মাফিয়া হয়ে যায়। দেশে ভালো করতে ব্যস্ত সে, ওর জন্য আমার ব্যবসায় লস হতে থাকে। যখন জানতে পারি তুমি ওকে গুলি করেছো কারণ ও তোমার প্রেমে মত্ত, তখন তোমার জন্য ওকে ডাক্তারকে আমি ঠিক করি। কিন্তু আমার ব্যাপারে ছেলেটা জেনে যায়। আমার সাথে একদিন ঝামেলা হয় ওর। ঝামেলার বসে আমাদের চ্যালেঞ্জ হয়। ও যদি তোমাকে বিয়ে করতে পারে তাহলে আমি এই ব্যবসা থেকে সরে যাব, আর ও যদি তোমাকে বিয়ে করতে না পারে তাহলে ওকে আমার কাছে সাহায্য করতে হবে। বেচারা বীর রাজি হয় আমার সত্ত্বে। ভালোবাসার প্রতি কি বিশ্বাস টানেছিল, তাই তো ভালোবাসা হেরে যাওয়ার সাথে আমার সত্ত্বে হেরে যায়। সে জীবনটাই দিয়ে দিল। অবশ্য আমি আমার লোক দিয়ে ওর কাছে থাকা প্রমাণ সরিনি, যাতে করে ও তোমাকে না পেলেও আমার পথটা ফাঁস করবে না। আরও কিছু বলতে যাবে তখনই সোনালি বলে ওঠে, এত কথা এই মেয়েকে বলার দরকার কি? আমাদের তো সময় নষ্ট হচ্ছে। পিয়াস এবার ঘাবড়ে যায়, সাথে মায়াও। কারণ এতক্ষণে সব কথা মায়া জানলেও কথার ছলে আটকে রাখে এদের। কিন্তু এখন এই সোনালির সাথে পেরে ওঠে না। সোনালি বলে ওঠে, বড় আপা, শুট করে দাও পিয়াসকে। মালিনী এবার গুলিটা নিজের হাতে ভালোভাবে সেট করে নেয়। ঠিক তখনই একটি বাইক আশ্রমের ভিতরে শো করে আসতে থাকে। মালিনীর ঠোঁটে হাসি ফুটে ওঠে। মায়ের দিকে তাকাতেই মায়া চোখ টিপ দেয়। সাথে সাথে মৌয়ের মাথায় গুলি তাক করা ব্যক্তিকে শ্যুট করে দেয় মালিনী। লোকটি মৌকে ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। অবাক হয়ে তাকালো সোনালি ও বিভান। বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলে দুই দিকে মাথা ঝাড়ি দিয়ে শয়তানি হাসি দেয় রাজ। রাজের পিছনে আছে আরও এক যুবক, যাকে দেখে বিভান আর সোনালি তাকালো মালিনীর দিকে। সোনালি এবার আঙুল উঁচিয়ে তেড়ে আসে মালিনীর উদ্দেশ্যে বলে, প্রতারক, তোকে আমি। আর কিছু বলতে যাবে মায়া এসে সোনালির হাত মুচড়ে দূরে ধাক্কা মারে। রাজের সাথে থাকা ছেলেটিকে তারেকের পাশে রেখে রাজ এসে দাঁড়ায় মায়ের পাশে। ঠিক তখনই মায়া রাজের দুই পাশে এসে দাঁড়ায় মালিনী ও রাজিয়া। মায়ের কাছে এসে মালিনী বলে, তো বৌমা, কেমন হলো তোমার শাশুমায়ের অভিনয়? রাজিয়া বলে ওঠে, সাথে আমিও কিন্তু কম ছিলাম না।
মায়া ও রাজ একে অপরকে দেখে হেসে দেয়। সোনালি আর বিভান পারলে এখনই কাঁচা গিলে খাবে মালিনী ও রাজিয়াকে উদ্দেশ্য করে মিস্টার বিভান বলেন, মালিনী না হয় কারণ আছে তাই ও এমনটা করলো, তুমি কেন আমাকে ধোকা দিলে রেছে? রাজিয়ার চোখ মুখে ঘৃণা স্পষ্ট বোঝা যায়। একদলা থুতু ছুঁড়ে মারে বিভানের মুখে, ঘৃণার দৃষ্টিতে বলে, আমার ছেলেকে খুন করে তুমি কিভাবে ভাবো যে আমি তোমার হয়ে থাকবো? আরে তুমি কি ভাবো আমি কিচ্ছু জানি না? আসলে আমি আগে থেকেই জানি যে তুমি আমার বীরকে খুন করেছো। এই দেশে তোমাকে এর জন্যই আনা হয়েছে, যাতে তোমাকে আমরা শেষ করে দিতে পারি। পাগল হয়ে গেছো তুমি? আমি কেন আমার ছেলেকে খুন করব? আমি তো শুধু ওকে চ্যালেঞ্জ করেছিলাম আর লোক দিয়ে ওর কাছে থাকা সকল প্রমাণ সরিয়ে রাখি। বরং আমাদের ছেলেকে এই মায়া আর রাজি খুন করে। মায়া হয়তো আমার ছেলেকে খুন করত, কিন্তু আমার আত্মনাদ দেখে মায়া বীরকে ছেড়ে দেয়। সেদিন মায়া যখন বীরের বুকে গুলি করে, তার আগের কাহিনী কিছুই জানো না তুমি। রাজ আমাকে মায়ার নাম্বার দিয়ে বলে ওকে যেন আমি রিকোয়েস্ট করি। মালিনী ইসলাইম থেকে পালাতে হেল্প করে। তখন রাজ ব্যস্ত হয়ে পড়ে তাজকে নিয়ে। কাকে কিভাবে বাঁচাবে ভাবতেই ও আমাকে কল করে সব বলে। এক মায়ের আত্মনাদ মা কখনোই ফেলতে পারবে না। আমিও রাজের কথায় তখন মায়াকে কল দিই আর অনুরোধ করি, এক মা পাগল মায়া। এক্স্যাক্টলি তাই মায়া বীরের বুকে ঠিক 2 ইঞ্চি ওপরে টার্গেট করে গুলি করে। বীরের আশেপাশে বীরের লোক থাকায় মায়া এটা শিওর ছিল যে কাছের হসপিটালে বীরকে নিয়ে যাবে। আসলে গুলিটা একটু উঁচুতে করায় বীর মারা যাবে না, কিন্তু আহত হবে। রাজের কথা মতো আমি বীরকে পরে আমার কাছে আনি। ওকে আড়ালে বুঝিয়ে বললে ও ঠিক হয়ে যায়। দূরত্ব বাড়িয়ে সুখে থাকতে দেয় মায়াকে। ওর মনে অনুতপ্ত হয়। মায়ের মুখে হাসি দেখতে আমার ছেলে মায়াকে রেখে আমাদের সাথেই থাকতে চায়, কিন্তু তুমি আর এই মহিলা হতে দাওনি। তোমরা ওকে ওর ডাক্তার দিয়ে ড্রাগ দিতে। আমার ছেলের মাথায় ধীরে ধীরে যন্ত্রণা বেড়ে যায়। সেখানে আগুন ঢেলে জ্বালা বাড়িয়ে দাও ওর বুকে। ছেলে আমার দিক বিদিক হারিয়ে মায়াকে চাইতে থাকে। ওর কাছে তখন একমাত্র ঔষধ মায়া, তাই বাধ্য হয়ে ও এখানে আসে। আর কিছু বলতে যাবে তার আগেই বিভান বলে, আমি ওটা করলেও খুন তো মায়া আর রাজের ইচ্ছাতেই হয়। হালকা হাসলো রাজিয়া, তারপর রাজের দিকে তাকিয়ে বলে, রাজ আমার হীরের টুকরো ছেলে। ও ওর ভাইয়ের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছে। নাইলে সেদিন আমাকে বলতো না মায়াকে কল দিয়ে রিকোয়েস্ট করতে। সে যাই হোক, বীর যেদিন নিজেকে শেষ করে, ওখানে তো বীরের কপালে 2টো গুলি না 3টে গুলি পাওয়া যায়। 2টা ও নিজে করে নিজের মাথায়, আর একটা দূর থেকে তোমার লোক করে। এটা আমাকে তোমার লোকই বলেছে। কিভাবে জানলাম জানো? বিভান এবার অবাক হলো, বলে ওঠে, তুমি কিভাবে জানলে? কারণ রাজ একটি গাছের আড়ালে মিথ্যামিথ্যি সিরিয়াল কিলার রেখে দেয়, যে আসলে বীরকে মারতে না, ওই দিন বীরকে খুন করার নাটক করে, যাতে তুমি আর সোনালি মানে মনে করো রাজ ওর ভাইকে খুন করতে চায় আর মায়াকে ভুল বুঝবে। কিন্তু রাজ ওটা না করে তোমাদের দেখিয়ে বীরকে আঘাত করতে চেয়েছিল। মায়া নিজেও তো তখন বীরকে গুলো করেনি, বরং বীরকে বোঝাতে থাকে যে মায়া তার মন্ত্রীমশাইকে পেতে ব্যাকুল। সে মায়া কেন বীরকে ওই সময় খুন করেনি, এটা তো তুমি তোমার মাথায় আনোনি। আসলে ছেলেকে খুন করে ভাগ্নের থেকে বউকে আলাদা করার কাজে ব্যস্ত ছিলে যে। ওই দিন মায়া বীরকে ইচ্ছা মতো আঘাত দেওয়া কথা বলে, কারণ বীরের মনে মস্তিষ্ক ঠিক করতে হলে ওকে ওর মতো করে আবার রোগী বানিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে, যেটা সুস্থ বীরকে আমরা হাজার চাইলেও নিয়ে যেতে পারতাম না। আর মায়া সে তো কখনোই মিথ্যা অভিনয় করবে না, কারণ ওর মন মস্তিষ্ক জুড়ে শুধু রাজ। আমাদের কাছে অপশন না থাকায় আমি আর রাজ এই প্ল্যান করি, কিন্তু বীর নিজেকে শ্যুট করার আগেই তোমার লোক বীরকে শ্যুট করে দেয়। এটা রাজের ওই হিডেন কিলার দেখে নেয়, সে ছবি তুলে রাখে এসব কিছুর। বিভান এবার জোরে মাটিতে লাথি মেরে বলে, যদি তাই হতো তাহলে ওই লোকের হাতে টাকা দিয়ে রাজ গাড়িতে ওঠে ওগুলো কেন বলে ওর অ্যাসিস্ট্যান্টকে? এবার রাজ এগিয়ে আসে বিভানের সামনে, কপালে স্লাইড করতে করতে বলে,
আমার গাড়িতে, আমার অফিসে, ইনফ্যাক্ট আমার বেডরুমে যে হিডেন ক্যামেরা রেখেছো, এটা কি ভুলে গেছো? উপস, তুমি তো ভুলবে না। ওটা আসলে তোমরা ভেবেছো আমরা জানিই না। কিন্তু কি বলো তো, তোমাদের একটু সন্দেহ করা উচিত ছিল। যে রাজ তার বউকে কাছে না পেলে জোর করে বউয়ের ভালোবাসা আদায় করে, সে কিন্তু এই কয়দিন বউ ছাড়া নিজেকে সংযত রেখেছে। বারবার বলতাম বেচারা আমি বউ ছাড়া শূন্যতায় ভুগছি, কিন্তু বোকা মামা আমার বুঝলোই না। স্বামী স্ত্রী ধুরে মানে কিছু তো একটা চলছে। তোমাকে আর এই সোনালীকে দেখানোর জন্যই তো আমরা বর বউ এভাবে চুপ করে থাকি। ভ্রুকুচকে সোনালী বলে, মানে তোমার আর এই মেয়ের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি? দুষ্টু হেসে রাজ বলে, আরে আমরা বর বউ তো এই কয়েকদিন প্রেম প্রেম না খেলে শত্রু শত্রু খেলছিলাম। তবে তোমাদের শেষ করে আমি আবার আমার বউকে নিয়ে প্রেমের সাগরে ডুব দেব। রক্ত চক্ষু করে মায়া বলে, শাট আপ মন্ত্রী মশাই, লাগামহীন হয়ে গেছেন আপনি। বাচ্চাদের মতো কাঁদো কাঁদো মুখ করে রাজ বলে। রাজের লাগামহীন কথার মাঝে চিল্লিয়ে ওঠে বিভান। বলেন, এমনি আছি ঝামেলায়, তার উপর পাইনি বউকে গাছে। লাগামহীন হব না তো কি ইমরান হাশমি হব? বেটা সিনেমার মধ্যে নায়িকাদের কত কিছু করে, বাস্তবে তো আলাদা বউও আছে। সেখানে আমি আমার বৈধ বউকে কাছে না পেয়ে ভিটামিন বউয়ের অভাবে শুকিয়ে যাচ্ছি। শোনো মায়াবতী, এদের কাজ শেষ করে আমাকে আবার তোমার ভালোবাসায় নাদুস নুদুস করে দেবে। হচ্ছেটা কি? তোদের প্রেম লীলা চলছে না এখানে? ব্যঙ্গ করে রাজ বলে, আরে মামা মরার আগে ভাগ্নের প্রেম দেখে যাও। লাগামহীন মন্ত্রী মশাই। রাজ মায়াকে ফ্লাইং কিস দেখিয়ে দেয়। তারপর মালিনীর কাছে এসে বলে, নিজের কলিজার টুকরোকে কাছে নেবে না মা, যার জন্য তুমি এতগুলো বছর অপেক্ষা করেছো। মালিনী এবার পেছনে ঘুরে তাকালো তারেকের সাথে থাকা যুবকটির দিকে, দুহাত মেলে বলে, মায়ের কোলে আসবি না বাবা? এই অসহায় মাঝে তোর জন্য অনেক ধৈর্য ধরেছিল। সাথে সাথে যুবকটি এসে জড়িয়ে ধরে মালিনীকে। মালিনীর যেন আজ মুক্ত লাগতে থাকে। সে তার ছেলেকে পেয়েছে। চোখ বন্ধ করে বলে, মানিক আমার বাবাটা। তারপর চোখ মেলে দেখতে থাকে মানিককে। আশ্রমের ভিতর থেকে বেরিয়ে আসে মাহমুদ সর্দার। মাহমুদ সর্দারের সাথে হুইল চেয়ারে করে আছেন মোহন সর্দার। মোহন সর্দারের চোখে মুখে ক্ষিপ্ততা। সোনালীর দিকে তাকিয়ে বলে, তোর মতো নষ্ট মেয়েকে আমি আমার বাড়ির বউ করে পাপ করেছি, যার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। তাচ্ছিল্যের সাথে মায়া বলে, এখনো আরো এক ঝটকা বাকি আছে মিস্টার মোহন সর্দার। কর্মের ফল তো এখনো পাওয়া বাকি। আমার আসল উদ্দেশ্য তো আপনার জীবনে পুড়িয়ে ছারকার করে দেয়া। নিজের মেয়ের মুখে বাবা ডাক না শুনে নাম ধরে শুনে যেন বুকটা মোচড় দিয়ে উঠল মোহন সর্দারের। আহত দৃষ্টিতে মায়াকে দেখে বলে, একবার বাবা বলে ডাকা যায় না মহুয়া? মোহন সর্দারের চোখে চোখ রেখে আছে মায়া, যেন আজ সব কিছুর হিসাব মিটবে। হ্যাঁ, ভিতর থেকে এই সব কিছু দেখছে আর শুনছে মোহন সর্দার। তাই তার কাছে মায়ার আসল পরিচয় ক্লিয়ার। কিন্তু এতে মায়ার যায় আসে না। মায়া তো এটাই চেয়েছে, তার সন্তান দ্বারা অবহেলিত হয়ে সে মায়ার শূন্যতা অনুভব করবে। আজ মায়ার ইচ্ছে পূরণ হয়েছে। মায়া বলে ওঠে, আপনার মতো নোংরা মন মানসিকতার লোভী ব্যক্তিকে কখনো বাবা বলে স্বীকৃতি দেওয়া যায় না। অন্তত সেই সন্তান তো পারবেই না যে তার মাকে নিয়ে অনেক কিছুর সম্মুখীন হয়েছে। মায়ার অস্তিত্ব মায়ার মা, মায়ার বাবার কোনো দরকার নেই। উপস্থিত সবাই তাকিয়ে দেখছে এক মেয়ের দৃষ্টিতে তার বাবার জন্য ভরা ঘৃণা। মিলি যেন অবাক হয়ে যায় যে মায়া তার বাবার প্রথম সন্তান। মায়ার পাশে এসে রাজ বলে ওঠে, আমার মায়াবতীর ইচ্ছা তাহলে পূরণ হলো। মাহমুদ সর্দার এসে মালিনী ও মানিকের পাশে দাঁড়ায়। মানিকের মাথায় হাত রেখে বলেন, আমাকে কেন বলনি তোমার একটি ছেলে আছে, তাকে আটকে রাখা হয়েছিল, অন্তত আমি তোমাকে সাহায্য করতাম। চোখের পানি মুছে বিভান আর সোনালির দিকে তাকায় মালিনী। বিভান আর সোনালি ক্ষিপ্ত হয়ে আছে। তারা এখন সুযোগ খুঁজতে থাকে কিভাবে এদের সব কয়টাকে একসাথে শেষ করা যায়। মালিনী ওদেরকে দেখে বলেন, মানিকের বাবা মিনার তো কৃষি বৈজ্ঞানিক ছিল, সাথে রোহিণী। রোহিণী মারা যাওয়ার পর ভুল বললাম, ওকে খুন করে বিভান আর সোনালি। কিন্তু
তখন আমি জানতাম না। তো তখন আমার কাছে বিভান আসে, আমাকে কিছু মিথ্যা ছবি দেখিয়ে বলে রোহিণী আর মিনার একজন আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। আমিও বোকার মতো মিনার আর রোহিণীর একত্রে কাজ করে যাওয়াটাকে নোংরা সম্পর্ক ভাবি, কারণ মিনার আর রোহিণী তো তখন ব্যস্ত থাকতো ভালো একটা ফর্মুলা তৈরি করতে। ওদের ওই ব্যস্ততা আমাকে সময় না দেওয়ার সাথেই এই ছবি দেখে আমি উস্কে যাই। রাগে দুঃখে ডিভোর্স দেই মিনারকে। ডিভোর্সের কিছুদিন পর মানিক আসে আমার গর্ভে। আমার মনে হয় আমাদের তো তাহলে ডিভোর্স কার্যকর না। আমি ওর সাথে কথা বলতে চাই। ঠিক সেদিন আমি ওর কাছে যেতেই দেখতে পাই আমার মিনারকে নির্মমভাবে খুন করেছে বিভান। আমি ওখানে চিৎকার করে ওদের আটকাতে চাই, কিন্তু পারি না। আমাকে আটকে রাখে এই সোনালি। তারপর কয়েক মাস আমাকে ধরে রাখে গোপনে এই বাড়িতে। আমার মানিকের জন্মের পর ওরা মানিককে নিয়ে যায় আর বারবার আমাকে থ্রেট করতে থাকে। আমার মানিকের ক্ষতি হলে আমি যে শেষ হয়ে যেতাম, সেই ভয়তে আমিও ওদের কথা মতো কাজ করি, কিন্তু আমি কারো কোনো ক্ষতি করি না। একদিন আমি এটাও জানতে পারি যে রোহিণীকে এরা খুন করেছে, আর পাসওয়ার্ড কি এটা এরা জানার চেষ্টায় আছে। তখন ওরা টার্গেট করে সর্দার পরিবার। বিভান আমাদের বাবাকে বুঝিয়ে এই পরিবারে বিয়ে দেয়। আমি আড়ালে অনেক চেষ্টা করি সত্যিটা সবাইকে জানিয়ে দিতে, কিন্তু মনিকের ভয়তে চুপ থাকতাম। তবুও আমার সাথে তেমন কথা বলতে না, আমাকে এড়িয়ে চলতো। রাজকে অবহেলা করতে চাইতাম না, কিন্তু আমার মন যে ছোট্ট মানিককে খুঁজত। তারপর রাজ চলে যায় লন্ডন বিভানের কাছে। এটা ওর প্ল্যান ছিল। এর ভিতর একদিন সুযোগ বুঝে আমাদের বাবাকে রাজের নানু আর দাদু আমি সত্যিটা জানিয়ে দিই, খুবই সতর্কতার সাথে। বাবা যদি বিভানকে সঠিক পথে আনে তাহলে অন্তত বিভান ঠিক হয়ে যাবে, কিন্তু না, ওর তো শুধু টাকা পয়সার নাম যশ এগুলোই লাগবে। বাংলাদেশ তো দখল করতেই চায়, নিজ খ্যাতির জন্য লন্ডনকে নিজের টার্গেট করে রাখে। লন্ডনে এই ফর্মুলা বিক্রি করলে ও পাবে কোটি টাকা, আর লন্ডন সরকার থেকে ওকে আলাদা সুনাম দেওয়া হবে যাতে ওর পাওয়ার দ্বিগুণ হতে থাকে। তাই বাবাদের খুন করে দেয় ও, কিন্তু বাবাদের খুন করলেও ও ফর্মুলা পায় না, কারণ ওটা বাবা লকারে পাসওয়ার্ড দিয়ে রাখে। তাই সোনালি প্ল্যান করে বিয়ে হয়ে আসে ছোট্ট ভাইয়ের মোহন সর্দার কাছে। সোনালি বুঝে যায় এই বাড়িতে আসার একমাত্র চাবিকাঠি ছোট ভাই। ছোট ভাইকে নিয়ে পার্টি ও বিভিন্ন জায়গায় যে নেশা করতো ওরা। তারপর সোনালি প্রেগনেন্ট হয়। ছোট ভাইয়ের তখন ওর প্রতি আর ইন্টারেস্ট থাকে না। আমিও এবার একটু শান্তি পাই যে ও এই বাড়িতে আসতে পারবে না, কিন্তু ছোট ভাই ওকে শর্ত দেয় ছেলে সন্তান হলে ওকে বউয়ের মর্যাদা দিবে। তাই করা হলো। যখন রুদ্রের মুখ দেখলো ছোট ভাই কোনো কিছু না ভেবে খুশিতে আগে সোনালীকে সর্দার বাড়িতে আনে, তারপর শাহানা আপাকে তাড়িয়ে নিয়ে যাওয়া জায়গায় করে দেয়। আর আমি কিছু বলতে যাব তার উপায় থাকে না। আমার প্রতি পদে মানিকের জন্য ভয় দেখিয়ে দেয়। আমার মানিক যে ওদের দখলে ছিল, ভিডিও কলে মানিককে দেখালেও ওর আশেপাশেও গুলি ধরে রাখা থাকতো। অনেক কষ্ট করে হলেও আমি মুখ বুজে থাকতাম। সোনালি এখানে এসেও তেমন উন্নতি করতে পারে না, কারণ পাসওয়ার্ড কেউ বলতে পারে না। কিন্তু একদিন শাহানা আসে এই সিক্রেট রুমে। আমি ওকে আগে দেখি, জানতে পারি বাবা মারা যাওয়ার আগে রাজকে কল দেয়। ওই সময় কানেক্ট পায় না, তাই শাহানা আপাকে কল দিয়ে জানায়। আপার সাথে মায়া ছিল, তাই মায়াও জানে পাসওয়ার্ড।
এগুলো আপা যখন আমাকে বলে তখন আড়াল থেকে সোনালি শুনে নেয়। তাই তো সেদিন আপাকে ওই সোনালি আঘাত করে। বাকি কিছু আমি জানি না, শুধু সোনালির থেকে শুনেছিলাম আপা মারা যায়। এদের এই অত্যাচার সাথে মায়ার রক্তিম ব্যবহার সহ করতে না পেরে যখন আমি নিজেকে শেষ করতে যাব, মায়া আমাকে বাঁচিয়ে দেয়। হাত থেকে বিষের বোতল ফেলে দিয়ে আমাকে শিখিয়ে দেয় কিভাবে অন্যায়ের প্রতিবাদে লড়ব। আর মায়া রাজের বিষয়ে গোপন তথ্য কে দেয় এটা জানার জন্যই আমার এই নাটক চালাতে থাকি। একদিকে আড়াল থাকার শত্রুর খোঁজ, আরেকদিকে আমার মানিকের উদ্ধার চলতে থাকে। তাই তো এদেরকে দমন না করে বাঁচিয়ে রেখেছে মায়া। আমার আর্তনাদ মেয়েটা শুনেছে, আমার মানিককে আমার কোলে ফিরিয়ে এনেছে। নিজের মায়ের খুনের প্রতিশোধ নিবে এখন সে। কথাগুলো বলেই মায়াকে জড়িয়ে ধরে মালিনী। রাজ নিজে এসে ওদের সাথে যুক্ত হয়। এতক্ষণ মায়ের অসহায়ত্বের কথাগুলো শুনে কান্না করে দেয় শিয়া। দৌড়ে এসে জড়িয়ে ধরে মালিনীকে, বলে, আই অ্যাম সরি মা, আমি তোমাকে ওই সময় ভুল বুঝিয়েছি। আমি তো জানি না এত কিছু। কি করব বলো? মৌয়ের ছোট বাবুর কথা ভেবে আমি ভয় পাই। মালিনী এবার শিয়াকে জড়িয়ে ধরে বলে, বোকা মেয়ে আমার, তোর মন যে নরম, একদম ভীত হয়ে পড়েছিস। একদম আমার মতো হয়েছে আমার বোনগুলো, ভাইটাও কম না। কিছু একটা ভেবে বিভান বলে, তাহলে তোকে ওই দিন খুন করতে চাই কেন? মালিনী এবার বিভানকে দেখে নেয়, তারপর বলে, যাতে করে তুমি আমাকে দিয়ে আর কোনো অন্যায় কাজ না করাও। আর মায়া আমাকে ওই দিন আঘাত করেনি, বরং ও নাটক করেছিল। ভুলে গেলেও ও কিন্তু আমাকে আঘাত করার আগে লাইট অফ করে দেয়। হিডেন ক্যামেরাতে আবছা আলোয় তুমি আমাকে করা আঘাত দেখবো আর আমার আর্তনাদ শুনবে। তারপর আয়রাকে দিয়ে ইচ্ছে করে রাস্তায় নামায়। তুমি আমাকে ওর সাথে রাস্তায় ধরবে আর মনে করবে ও আমাকে কবর দিতে যাচ্ছে। এটাই তো প্ল্যান করে রাখে আমাদের অফিসার, ক্রিমিনাল অফিসার। আমরাও চাই তাই মেনে নিই, কারণ সে তো আমাদের শাস্তি দিবে। ক্রিমিনাল অফিসার, মাথা কি গেছে তোমার? মায়া এবার মালিনীকে থামিয়ে দিয়ে বলে, শাশুমা, সব বলে দিলে টুইস্ট থাকবে কি করে? একটু অপেক্ষা করো, সে আসবে। মাথা নাড়িয়ে সম্মতি দিল মালিনী। এদের কথার মাঝেই হাততালির শব্দ হয়। সবাই মিলে পিছনে ঘুরে দেখে সোনালি রহস্যের হাসি দিয়ে হাততালি দিচ্ছে। বিভান নিজেও বুঝে ওঠে না কেন সোনালি এমন করছে। সোনালির কাছে এসে রাগ দেখিয়ে বলে, এদের শেষ করার উপায় না পেয়ে কি এখন পাগল হয়ে গেছ? শয়তানি হাসি দিয়ে সোনালি বলে, ভালো করে দেখো বিভান, এখানে ফুল ফ্যামিলি থাকলেও একজন মিসিং। সবাই তাকালো এদিক ওদিক, মিলে এসে বলে। ভয় পেয়ে যায় শিয়া, বলে ওঠে, কি বলছো আপু? হিয়া তো বেড়াতে গেছে, ও আসার আগে তো আমাদের জানাবে। সোনালি এবার বিজয়ের হাসি দিয়ে বলে, বেচারি মায়া কি সুন্দর প্ল্যান করে হিয়াকে নিজের কাছে রেখেছিল। ভেবেছিল হিয়ার ব্যাপারটা আমরা বিশ্বাস করব, কিন্তু মায়ার কিছু ইচ্ছা যে আমিও জানি। মায়া তো কখনোই অপরাধী ব্যক্তির ক্ষতি করে না। তাই তো আমি হিয়াকে আমার কবজায় রেখেছি। ভাগ্যিস ওটা আমার প্ল্যানের একটা অংশ ছিল। হিয়া এখন আমার ছেলের কবজায়। হুইল চেয়ার সহ এগিয়ে আসতে নেয় মোহন সর্দার, কিন্তু পেরে ওঠে না। রাগ দেখিয়ে বলে, ছেলেকে নিজের মতোই নষ্ট বানিয়ে রেখেছো। একটা নিরাপদ মেয়ের জীবন নষ্ট করো না সোনালি। আসলেই বেবি সরি, আমি তো আমার বোনকেও শেষ করেছি শুধুমাত্র এই রাজত্ব পেতে। তাহলে কেন অন্যর মেয়েকে আমি ছেড়ে দেব? আমার সাধ্য সিদ্ধির জন্য আমি সবাইকে শেষ করে দিতে পারি। আমার অকেজো ছেলেটা কোনো কাজ ঠিকভাবেই করতে পারলো না, শুধু এই হিয়াকে নিজের কবজায় রেখেছে। খুশিতে খুশিতে সোনালির কাছে এসে বিভান বলেন, আরে বাহ সোনালি, আমার পার্টনার দেখছি খুব চালাক। নিজের প্রশংসা শুনে খুশি হয়ে সোনালি বলে, আসলে রুদ্রটা কোনো কাজেরই না। আমি কতভাবে রুদ্রকে এটা শিখিয়ে দিই, কিন্তু কেউ কিছুই করতে পারে না।
তাই তো ওকে দিয়ে সোজা কিডন্যাপ করিয়ে রেখেছি। আগে ফর্মুলা হাতে পাবো, তারপর এদের শেষ করে দিব। রুদ্র অবশ্য ভাবছে আমি ফর্মুলা পেয়ে হিয়ার সাথে ওর বিয়ে দিব। বোকা ছেলে কোথাকার, মোহন সর্দারের মতোই হয়েছে, মেয়েবাজি করে আর কর্মে ঢ্যাঁড়স। ভয়েতে কান্না করে দেয় শিয়া আর মিলি, কিন্তু আশেপাশের আবহাওয়ার পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। একসাথে হেসে ওঠে মায়া, রাজ, মাহমুদ সর্দার, মালিনী আর রাজিয়া। এদের হাসি দেখে যেন সোনালি আর বিভানের মনে হতে থাকে কোনো সার্কাস চলছে। মায়া এবার পিছনে ইশারা করে বলে, একবার পেছনে তাকিয়ে দেখুন, কাহিনী তো অভি শুরু। বলেই চোখ টিপ দেয় মায়া। জোরে বাইকের শব্দ কানে আসতেই পিছনে ঘুরে দাঁড়ায় সোনালি আর বিভান। একসাথে দুইটা বাইক আসছে, দুজন ব্যক্তির মাথায় হেলমেট, আর একজনের পিছনে একটি মেয়ের পিঠের অংশ দেখা যায়। ব্যক্তি দুইজন বাইক নিয়ে সোনালির সামনে এসেই হেলমেট খোলে। একটা বাইকে আদ্র, যার পরনে অ্যাপ্রন, আর পাশের বাইকে আছে রুদ্র, যার গেট আপ পুরোই ভিন্ন। পিছনে আছে জেসি। বাইক থেকে নামতেই রুদ্রর পোশাক দেখে অবাক হয়ে গেল সোনালি ও মোহন সর্দার। সোনালির সামনে এসে একটা আইডি ধরে রাখে রুদ্র, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তার নিচে পরিচয়পত্র লেখা, যেখানে স্পষ্ট দেখা যায় নামের জায়গায় লেখা রুদ্রদীপ রুদ্র। কার্ডটি নিজের পকেটে রেখে রুদ্র বলে, হো হো করে হেসে দেয় সোনালি। রুদ্রকে স্কল করে নেয় একবার, তারপর ব্যঙ্গ করে বলে, ভালোই দুষ্টমি করতে শিখেছিস, কিন্তু এখন তো এসবের সময় না। যত রকমের অভিনয় পরে দেখব, এখন সর, আমাকে আমার কাজ করতে দে। ফিচেল হেসে রুদ্র বলে, অ্যাকচুয়ালি ইউ আর রাইট, তোমাকে এখানে না সোজা আমার আস্তানে নিয়ে যেতে হবে, তাহলে হয়তো বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। এবার যেন মুখের হাসি নিভে গেল সোনালির। রুদ্রের দিকে তাকিয়ে বলে, এসবের মানে কি? তুই কবে থেকে সিআইডি অফিসার হয়েছিস? এবার ব্যঙ্গ ভাব আসে রুদ্রের চোখে মুখে। সোনালির চোখে চোখ রেখে বলে, যেদিন থেকে জানতে পেরেছি আমার আসল পরিচয়, ঠিক সেদিন থেকে। ঘাবড়ে যায় সোনালি। রুদ্র নিজের পরিচয় জানে মানে কি? কিভাবে জানবে সে? যার জানার কথা তাকে তো শেষ করে দিয়েছে সোনালি। বিভান এবার তেড়ে আসে সোনালির কাছে, সোনালিকে নিজের দিকে ফিরিয়ে বলে, এগুলো মানে কি সোনালি? এটা আবার কোনো নাটক? আদ্রর দিকে তাকিয়ে রুদ্র আর আদ্র দুজনেই হেসে দেয়। তারপর রুদ্র বলে, নাটক তো সাজিয়েছিলেন আপনারা, আর শেষ করব আমরা। এই নাটকের শেষ আজ হবে। দুদিনের শিশু আমাদেরকে টক্কর দেয়, তোমাদের থেকে বড় বড় মাফের লোক আমাদের সাথে টক্কর দিয়ে হেরে গেছে। মায়া রাগ বাড়ানোর জন্য বলে, একটু ভুল করলেন, বড় বড় লোক আপনাদের সাথে টক্কর দিলেও আপনাদেরকে টুপি পরিয়ে এভাবে ঘোল খাওয়ায় না, যেটা আমরা খাইয়ে দিয়েছি। তাহলে বুঝুন কত ট্যালেন্টেড আমরা। বিভানের ইগোতে লেগেছে কথাটি, কিন্তু সে কিছু বলার আগে মোহন সর্দার বলে, রুদ্রের আসল পরিচয় মানে কি সোনালি? এসব কি কি বলছে রুদ্র? আর তুমি কবে থেকে জব করো? আপনি কোনোদিন ছেলে সন্তানের জন্ম দিতে পারেননি মিস্টার মোহন সর্দার। আপনাকে এতগুলো বছর ধরে ঘরে রাখা হয়েছিল। সোনালি এবার মায়াকে ধমকে বলে, হ্যাঁ ইউ, একদম চুপ। তুমি রুদ্রকে ভুলভাল বুঝিয়েছ। কি প্রমাণ আছে তোমার কাছে? শোনো রুদ্র, এই মেয়ে তোকে বাড়ি থেকে বের করে দেয়, মনে নেই? তোকে ড্রিঙ্ক করিয়ে মিথ্যে ভিডিও বানায়, তারপর ওই জেসিকে দিয়ে ভুয়া প্রেগনেন্ট বানিয়ে অপমান করে তোকে। আসলে ও চায় তুই সর্দার বাড়ির সম্পত্তির মালিক হ। তোকে বিভ্রান্ত করছে এসব। রুদ্র কিছু বলতে যাবে অমনি আদ্র বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। এ মেয়ে যা বলেছে সব মিথ্যে। কিছুক্ষণ চুপ করে সোনালি বলে ওঠে, কি বলবে তুমি? তুমি ওকে সব বলেছ, আর তুমি ওর ভাই, মানে কি এসবের? আদ্রের কথা শুনে মোহন সর্দার বলে, এরা কারা সোনালি? রুদ্র তাহলে আমার সন্তান না? সোনালি এবার ঘাবড়ে যায়। যে করেই হোক খেলা পাল্টে দিতে চায় সে, তাই রুদ্রর দুই গাল ছুঁয়ে বলে, শোন রুদ্র, ওরা মিথ্যে বলছে। আসলে তুই আমার ছেলে।
এই সর্দার বাড়ির ছেলে। এদের কাছে কোনো প্রমাণ নেই, শুধু মিথ্যা বলে উস্কে দিচ্ছে তোকে। তুই হিয়াকে নিয়ে লুকিয়ে থাক, আমি সব কিছু নিয়ে তোদের বিয়ে দিয়ে দেব। এই কাঁটাগুলোকে উপড়ে ফেলতে হবে। এরা তো তোর বদনাম করিয়েছিল, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল এই রাজ। ওদেরকেও আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি, তুই, হিয়া এরাই রাজত্ব করব। সোনালির 2 হাত ধরে গাল থেকে ছাড়িয়ে রুদ্র বলে, আমাকে ওই বাড়ি থেকে প্ল্যান করে বের করে দেওয়া আমার ইচ্ছাই হয়। আসলে মায়ের উদ্দেশ্য ছিল এটা। ও চেয়েছিল আমার দ্বারা মোহন সর্দারকে অপদস্থ করবে। ইনফ্যাক্ট সেটা করতে পেরেছে। আজ মোহন সর্দার পুরো সমাজের সামনে কলঙ্কিত, তার মুখ দেখানোর কোনো জায়গা নেই। ওহা, সেদিন মায়া আমাকে কোনো ড্রিঙ্ক দেয় না, সেদিন যেটা মায়া আমাকে দেয় ওটা পানি থাকে। কিন্তু তুমি ভেবে নাও আমি ড্রিঙ্ক করে ওগুলো বলছি। আসলে সবাইকে বোঝাতে চেয়েছিলাম মোহন সর্দার আর সোনালীর সন্তান অবৈধ, এমনকি তারা চলেও তার মতো করে। মায়ার এই ইচ্ছাটাও সাকসেস। আর আমাকে বাড়ি থেকে তাড়ানো হয় না, আমি বের হয়েছি। কেন জানো? সোনালি মাথা নাড়িয়ে জানতে চায়। রুদ্র বলে ওঠে, কারণ আমাকে লন্ডনে যেতে হতো তাই। মানিকের খোঁজ পেতে আমি আমার লোক নিয়ে চলে যাই লন্ডনে। তা না হলে তো আমরা মানিকের খোঁজ পাবো না। আমি আর জেসি মিথ্যা স্বামী স্ত্রী সেজে লন্ডনে গিয়েছিলাম। তোমরা যে আশ্রমে মানিককে রেখেছিলে ওখানে খোঁজ নিয়ে জানতে পারি মানিক বর্তমানে মিস্টার ভিভানের কোম্পানিতে কাজ করে। ওকে ওখান থেকে উদ্ধার করতে আমাকে যেতে হয়। ওকে উদ্ধার করার পর ওই জায়গার কিছু সিক্রেট হেল্পিং হ্যান্ডদের বের করে জেলে দিই। আমি তোমার কাছে কৌশলে জেনে নেই কে তোমার আরেক পার্টনার। তুমি আমাকে বলেও দাও। আমি ওটা মায়াকে টেক্সট করে দিই আর তার ঠিক 2 মিনিট পর হাসির কল আসে মায়ার ফোনে। এবার মায়া বলে ওঠে, এক্স্যাক্টলি তাই। আপনি যখন আমার সাথে কথা বলছিলেন তখন হাসির কল আসে। কল রিসিভ করার আগে ফোনের স্ক্রিনে কলের সাথে আমি রুদ্রের SMS দেখে নেই। তারপর আমি আমার মতো করে প্ল্যান করি। যদি হাসি বেঁচে যায় তাহলে ওকে হসপিটালে সেন্সলেস রোগী বানিয়ে রাখবো, আর যদি মারা যায় তাহলে আপনাদের সামনে মিথ্যে অভিনয় করব। ইনফ্যাক্ট জানেন তো আপনাদের মিহির এখন কোথায়? বলেই মায়ার আঙুলটা উপরের দিকে ঘুরিয়ে নেয়, আকাশের দিকে ইশারা করে বলে, নিজের মায়ের খুনের হিসাব দিচ্ছে। আর আপনাদের বিষয়ে প্রমাণ তো আমি পেয়েছি হাসির করে রাখা ভিডিও দেখে। আমার এক মাকে বাঁচাতে আমার আর এক মাকে জীবন দিতে হয়েছে। এইসব আপনাদের জন্য। কথাগুলো বলেই মায়া তেড়ে যেতে থাকে। রাজ এসে মায়াকে আটকে বলে, শান্ত হও মায়াবতী, আমার মায়াবতীর ইচ্ছা পূরণ হবে, তবে বাকিদের হিসাবটাও তো বুঝে নিতে হবে। মায়ার আরেক কাঁধে মালিনীর হাত রেখে বলে, একটু শান্ত হও। আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা, যার জন্য তোমার মায়ের এই অবস্থা। তাকে দেখলে তোমার যেমন লাগছে ঠিক আমারও স্বামীর মৃত্যুতে সন্তানের থেকে দূরে থাকা, এমনকি বাবার মৃত্যুতে এমন লেগেছিল। কিন্তু আমি অসহায় ছিলাম। ভাগ্য হয়তো তোমার হাত দিয়ে তোমার ইচ্ছে দ্বারা আমাদের স্বপ্ন পূরণ করবে। তাই বলছি একটু শান্ত হও। মালিনীর কথা শুনে মায়া শান্ত হয়। তার থেকেও বড় কথা, মায়ার মাথাটা এখন রাজের বুকের সাথে মিশে আছে, যেটা মায়াকে খুব ভালোভাবে শান্ত করে দেয়। রাজের পক্ষে মায়ার শান্তি। মায়া শুধু ফোঁস করতে থাকে। এদের সবকিছু পাত্তা না দিয়ে সোনালি বলে, তার মানে এই চক্রান্ত শুরু থেকেই তোর? আমার পিঠ পিছে তুই এসব করছিস? তোকে আমি নিজের ছেলের জায়গা দিয়েছিলাম। বাবা মা মারা গেলেও আমি তোকে অনাথ করিনি, আর তুই আমাকে ধোকা দিলি। রুদ্র এবার রক্তচক্ষু করে সোনালির কাছে এসে ওর গলা চেপে ধরে। সোনালি রুদ্রের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। রুদ্র বলে ওঠে, লজ্জা করে না তোর একটা মায়ের কোল থেকে জন্ম নেওয়া সন্তান চুরি করতে? লজ্জা করে না নিজের জন্ম দেওয়া সন্তানকে ওই অন্ধকার রাতে অন্য শিশুর স্থানে রেখে দিতে? আর এই মিথ্যা লোকাতে তুই আবার খুন করেছিলি আমার বাবা মাকে। কথাগুলো বলে রুদ্র আরো জোরে গলা চিপে ধরে সোনালির। ঘরে থাকা বাচ্চারা এমনিতেই ভয় পেয়েছিল, এখন আবার খুশি হয়, কারণ সোনালি খারাপ ছিল। ও মায়াকে মারতে আসে।
বাচ্চাদের কাছে মায়া মহান, তাই তো মায়াকে যারা মারতে চায় আর তাদেরকে মারতে দেখে বাচ্চারা খুশি হয়। আশেপাশের গার্ডগুলো এখন মায়ার লোকের দ্বারা আহত, তারা নিজেরাই উঠতে পারছে না, আধমরা হয়ে পড়ে আছে মাটিতে। মিলি কান্না করে দেয়। রুদ্রের এই রূপ আবার রুদ্রের কাছে ভিন্ন কথা। এই সোনালি কি করছে তা যেন একদিনে সব প্রকাশ হতে থাকে। মাথা ঘুরে উঠেছে মিলির। মায়ার মুখে হাসি ফুটে ওঠে। রাজের বুকে মুখ রেখে রুদ্রের এই দৃশ্য দেখে হাসতে থাকে মায়া। আদ্র এসে রুদ্রকে ছাড়িয়ে নিয়ে বলে। চেঁচিয়ে ওঠে মোহন সর্দার, আত্মনাদ নিয়ে বলে, কি হচ্ছেটা কি? আমাকে স্পষ্ট করে সবকিছু বলো। আদ্র পকেটে হাত রেখে বলে। আদ্রকে আর কিছু বলতে না দিয়ে সোনালি বলে, সবকিছু বুঝলাম, কিন্তু আমার সেই মেয়ে কই? তাকে কি মেরে দিয়েছো তোমরা? আদ্র ঠোঁট প্রসারিত করে হেসে দেয়, তারপর বলেই আদ্রকে আঙুল তাক করে দেখায়। সোনালি আর মোহন সর্দার তাকিয়ে অবাক হয়ে যায়। সোনালির মুখ থেকে বের হয়, মৌ। আঙুল সরিয়ে হাত পকেটে রেখে দীর্ঘশ্বাস নিয়ে আদ্র বলে। মৌয়ের চোখে পানি, মুখটা এদিক ওদিক করছে সে। মায়া তাকিয়ে দেখছে মৌকে, মুখ ফুটে বলে, কষ্ট হচ্ছে বোন? মৌ কান্না মিশ্রিত কণ্ঠে বলে, এদের মতন বাজে বাবা মার জন্য এখনো কষ্ট হয় আমার। কথাগুলো শুনে অনুতপ্ত হলো মোহন সর্দার। তার মেয়েরা আজ তাকে ঘৃণা করে। মোহন সর্দার বলে, সি সোনালি সি, এতগুলো অভিনয় করলে তুমি? আমার সন্তানেরা আজ আমাকে ঘৃণা করছে। ও হ্যালো মোহন সর্দার, তোমাকে কেউ আমার জন্য ঘৃণা করেনি। কি বলো তো, তুমি আগে থেকে যেমন লোক ছিলে তাতে মৌকে মেনে নিতে না, বরং অস্বীকার করে আমাকে আর মৌকে পথে বসিয়ে দিতে। দেখ মা, আমি যা করেছি তাতে তোর ভালোই হয়েছে। এই লোক কখনোই নিজের স্বার্থ ছাড়া বোঝেনি। আজ নাটক করছে ভালো সাজার, কারণ ওর কাছে তো কোনো অপশনই নেই। অপশন তো আজ তোমার কাছেও নেই সোনালি। আমি যে ফিরে এসেছি জলজ্যান্ত প্রমাণ হয়ে, আর তোমার সব সত্যতা ফাঁস করতে। মায়ের কণ্ঠ পেয়ে পিছনে ঘুরে দাঁড়ায় মায়া। শাহানা পারভিনকে দেখে মায়া যেন থমকে আছে। বিশ্বাস হচ্ছে না তার চোখে। দৌড়ে যে মায়া জড়িয়ে ধরে শাহানা পারভিনকে। এতগুলো বছর পর মা মেয়ে আজ এক হলো। সেই কালো বর্ণের যুবকটিকে আজ বয়স্ক মহিলা রূপে দেখছে মোহন সর্দার। মায়া ওর মাকে জড়িয়ে ধরে বলে, তুমি কখন সুস্থ হলে? আমাকে কেউ জানায়নি কেন? পিছন থেকে শিয়া বলে, আসলে আজকে সকালে আমি যে রুমে ছিলাম ওই রুমে গ্লাস ভাঙার শব্দ পাই, সন্দেহ হয়, তাই আমি আন্টির ঘরে যাই। দেখতে পাই আয়রা ওয়াশরুমে, তাই আন্টি পানি খেতে উঠাতে চেষ্টা করে। আদ্র আমাকে বলেছিল আন্টি যে কোনো মুহূর্তে সুস্থ হয়ে যাবেন, কারণ আন্টিকে নতুনভাবে আদ্র যেভাবে অপারেশন করেছিলেন তাতে আদ্র 95% শিওর ছিল খুব তাড়াতাড়ি রিকভার করবে আন্টি। আমি আদ্রকে বারবার কল করি এই জন্য, কিন্তু ওর কোনো খোঁজ পাই না। মনে পড়ে কাল রাতে তুমি ফোনে কাকে বলছিলে আজ আশ্রমে আসবে। আমি তো এগুলোর কিছু জানতাম না, তাই তোমাকে খোঁজ দিতে আসি যে আন্টি উঠে বসেছেন। কিন্তু এখানে আসার আগে তো আয়রাকে বলেছিলাম আন্টির সাথে থাকতে। শাহানা পারভিন এবার সবাইকে দেখতে থাকেন। মোহন সর্দারের দিকে চোখ যেতেই তার ঘৃণা বেড়ে যায়। তারপরও সে চোখ সরিয়ে নেয়। সেই দৃষ্টিগুলো বুঝে যায় মোহন সর্দার। তিনিও কিছু না বলে মাথা নত করে। আশেপাশে মালিনী ও বিভানের লোকগুলোর দেহ পড়ে আছে। শাহানা পারভিন ওদের দেখে বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, মায়ের অন্যায়ের বিচার করতে শিখেছে। আমার স্বামীর বাবা ওটাও অনেক বড় হয়ে গেছে। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে বলে, সে যাই হোক, তুমি এখানে আসতে গেলে কেন? শাহানা পারভিন মায়ার মুখে হাত রেখে বলেন, শোনো মেয়ের কথা, আমার মেয়ে এত বড় মিশনে এসেছে, আমি তার পাশে থাকবো না? আমি আজ সুস্থ হয়ে আয়রার কাছ থেকে শুনলাম তোর কথা, তাই ওর বারণ না শুনেই তোর কাছে ছুটে এসেছি। পিছনে পিছনে দৌড়ে আসে আয়রা। হাঁপাতে থাকে সে। আয়রাকে দেখে বিভান বলে ওঠে, এই মেয়ে জেল থেকে ছাড়া পেলে কিভাবে? সোনালির মন চাচ্ছে এবার বিভানকে মেরে ফেলতে। রাগ দেখিয়ে বলে, বোকার মতন কথা বলো না তো। রুদ্রের মতন একজন অফিসার থাকতে আর কি কিছু লাগে?
আর যার জন্য জেলে ঢোকানো হয়েছে সে এখনো জীবিত। ভিকটিম তো সে নিজেই। যত সব অকর্ম লোক, সাদে কি আর আজ এই অবস্থার সম্মুখীন হতে হয়? রুদ্র এবার সোনালীকে খোঁচা মেরে বলে, এ না হলে ডাইনির বুদ্ধি। আসলে এই বুদ্ধি নিয়েই তো এতগুলো মানুষের জীবন নিয়েছো। মাহমুদ সর্দার এবার রুদ্রের দিকে তাকিয়ে বলেন, সেসব কথা বাদ, আসল কথায় আসা যাক। তুমি কবে থেকে এসব জানো? যখন আমাদের বলনি কেন? রুদ্র কিছু বলার আগে সোনালী বলে, আর এই রুদ্র বেঁচে গেল কিভাবে? ওকে তো ওখানেই শেষ করে এসেছিলাম।